রাত গভীর হলে গ্রামের দরজায় একটা ডাক শোনা যায়। মোহময়ী সে ডাক, সে ডাকে সাড়া না দিয়ে পারা যায় না, অথচ সেই ডাকে সাড়া দিলেই বিপদ। আচ্ছা, কি হয় সে ডাকে সাড়া দিলে? চলুন আজকের গল্পে আমরা সেটাই জেনে নেব। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, লেখক অমিয় নস্করের কলমে, নিশির ডাক। আজ বৈশাখ মাসের শেষ সন্ধ্যা। খানিক আগেই কালবৈশাখী ঝড় বয়ে গেছে কাঞ্চনপুর গ্রামের উপর দিয়ে। ঝিরিঝিরি বৃষ্টি ও ঝড়ের শেষে পরিবেশের রূপ যেমনটা হয়, ঠিক তেমনভাবেই এলোমেলো হয়ে আছে হোকল পাতার ছাউনি, ত্রিপল দেওয়া ঘরের চালা, ভেঙে পড়েছে পাড়ার মোড়ে চায়ের দোকানের টিনের দরজা। এছাড়া রাস্তার উপর যত্রতত্র ডালপালা ভেঙে পড়েছে। বড় আমবাগানের দিকে খামার ভর্তি হয়ে শিউলি ফুলের মতো বিছিয়ে থাকা ডাঁসা আম পড়ে আছে। কিন্তু মরণ ভয়ে সেসব আম কোড়াবার জন্য এই রাত বিরেতে আজ আর কেউ বাইরে বের হয়নি। হ্যাঁ, মরণ ভয় বটে, কারণ এই গ্রামেও শুরু হয়েছে সেই ভয়ঙ্কর নিশির ডাক। গ্রামের কয়েকজন বয়োজ্যেষ্ঠ মানুষ বিকেল বেলায় আলোচনা করছিল নাকি পাশের কয়েকটা গ্রাম উজাড় করে নিশির মারণ থাবা অবশেষে কাঞ্চনপুর গ্রামের উপর এসে পড়েছে। ভয়াবহ সেই নিশির ডাক এড়িয়ে চলা তো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তাই প্রাণ বাঁচাতে সন্ধ্যার পর এই গ্রামের সকল মানুষ দুয়ার এঁটে ঘুমিয়ে পড়ে, যাতে কাল নিশির সেই মরণ ডাক তাদের কানে না আসে। আজ কালবৈশাখী ঝড়ের শেষে গ্রামের পরিবেশ কেমন যেন কাঁচা ঘুম ভাঙা শিশুর গম্ভীর মুখের মতো থমথমে হয়ে রইল। রাত্রি যখন প্রায় 9টা সাড়ে 9টা বাজে, তখন পুরো পাড়া জুড়ে পিন পতন নিস্তব্ধতা বিরাজ করছে। গ্রামের সবাই এতক্ষণে ঝড় বৃষ্টির স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় যে যার ঘরে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। গ্রামের আর 5 জন মানুষের মতো আজ এই রাতে রথিনও দুয়ার এঁটে ঘুমিয়ে পড়েছিল। তার স্ত্রী মালতী 2 দিন আগেই বাপের বাড়িতে প্রথম গর্ভাবস্থায় সাধ খেতে গেছে। আর এদিকে কাঞ্চনপুর গ্রামে ধান তোলার অগাধ কাজের চাপে রথিন শ্বশুরবাড়ি যেতে পারেনি। ফলত সে একাই তার কুঠুরি ঘরে টিনের দরজা এঁটে ঘুমিয়েছিল। হঠাৎ এমন সময় বাইরে থেকে পরিচিত এবং মায়াবী এক কণ্ঠস্বর গভীর ঘুমের মধ্যেও রথিনের কানে গেল। রথিন স্পষ্ট শুনতে পেল বাইরে দাঁড়িয়ে তার স্ত্রী মালতী তাকে ডাকছে। ওগো, শুনছো? একবারটি বাইরে এসো না। হ্যাঁ গো, আসছি। কিন্তু তুমি এত রাতে পলাশপুর থেকে ফিরে এলে নাকি? ঘুমের ঘোরে রথিন প্রথম ডাকেই সাড়া দিয়ে ফেলেছে। তার মনে হয়েছে মালতী তাকে অনেকক্ষণ ধরে ডাকছে। কিন্তু রথিন বা কি করে জানবে যে তার দরজায় এত রাত বিরেতে মালতী নয়, বরং কাল নিশি এসে উপস্থিত হয়েছে। প্রথম ডাকেই রথিনের সাড়া দেওয়ায় দরজার বাইরের গাঢ় অন্ধকার থেকে আবারও মায়াবী সুরে সেই নারী কণ্ঠ বলে উঠল, কি গো, এখনো শুয়ে আছো? আমি যে বাইরে তোমার জন্য অপেক্ষা করছি। এসো, তাড়াতাড়ি এসো, এসো আমার কাছে। রথিন রীতিমতো ভ্রমিত হয়ে কাল নিশির মরণ খপ্পরে পড়ে এসে আবারও সেই ডাকে সাড়া দিয়ে বলে উঠল, দাঁড়াও, আর একটুখানি দাঁড়াও, আমি আসছি, দাঁড়াও। এই বলে মন্ত্রমুগ্ধের মতো বিছানা ছেড়ে উঠে
টিনের দরজাটা খট করে সরিয়ে রথিন বাইরে বেরিয়ে আসে। ঝড় বৃষ্টি পরবর্তী আকাশে তখন গোল চাঁদের স্পষ্ট আলোয় চারিদিক উদ্ভাসিত। দূরের কোনো এক অজানা আধার থেকে ভেসে আসছে রাত চড়া পাখির ডাক। সে সব কিছু উদ্দেশ্যহীনভাবে উপলব্ধি করতে করতে নিদ্রাচ্ছন্ন চোখ দুটো দু হাতে কচলে রথিন দরজার সামনে দাঁড়িয়ে থাকা সেই নারীর উদ্দেশ্যে বলে উঠল, এত রাতে তুমি পলাশপুর থেকে চলে এলে কেন? তোমার বাবা মায়ের সাথে আবার ঝগড়াঝাটি করলে নাকি? রথিনের সেই কথায় নারী মায়াবী সুরে বলল, না না, ওসব কিছু নয়। তুমি চলো তো এখন আমার সাথে, ওসব কথা পরে বলবো। এই বলে সেই মায়াবী নারী সামনের বড় খালপাড়ের দিকে হাঁটতে শুরু করল। রথিনও মন্ত্রমুগ্ধের মতো তার পিছন পিছন হেঁটে চলেছে। এমন সময় রাত বিরেতে প্রাকৃতিক কারণে বাইরে বেরিয়েছিল 60 ঊর্ধ্ব এক বয়স্ক লোক। সে প্রাকৃতিক কাজকর্ম সেরে একটা বালতি হাতে পুকুর ঘাটে নেমে হাত মুখ ধুচ্ছিল। কাল নিশির ভয়ে সেও মনে মনে জপ করছিল রাধা কৃষ্ণের নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরাধ্যের নাম জপ করতে করতে সেই বৃদ্ধ হেঁট হয়ে হাতের বালতি ডুবিয়ে দিল পুকুরের জলে। আর তখনই চাঁদের আলোয় পুকুরের অপর প্রান্তে হেঁটে যাওয়া রথিনকে দেখতে পেয়ে বৃদ্ধ বেশ অবাক হলো। কে ওটা? রথিন না? কিন্তু এত রাতে রথিন একা একা কোথায় হেঁটে চলল? তারপর সে খেয়াল করল রথিন তার সামনে হেঁটে চলা কাউকে অনুসরণ করতে করতে এগিয়ে যাচ্ছে। এদিকে কোথায় যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? এত রাতে এদিকে কেন? এত রাতে রথিনের মুখে এমন কথা শুনে বৃদ্ধের আর বুঝতে দেরি হলো না যে রথিন কাল নিশির খপ্পরে পড়ে নির্দিষ্ট মরণের দিকে এগিয়ে চলেছে। তাই বৃদ্ধ রথিনকে মরণের মুখ থেকে ফিরিয়ে আনার জন্য চিৎকার করে লোক জড়ো করতে লাগলো। ওরে ওরে, কে কোথায় আছিস? শিগগিরই এই পুকুর পাড়ে বেরিয়ে আয়। সে দেখ কাল নিশি আজ আবারও একজনকে নিয়ে যাচ্ছে, আমাদের রথিনকে নিয়ে যাচ্ছে। ওরে ওরে, কে কোথায় আছিস? শিগগির ছুটে আয়। বৃদ্ধের চিৎকারে কিছুক্ষণের মধ্যে এই গ্রামের কয়েকজন তাগড়ায় যুবক ঘর ছেড়ে পুকুরের দিকটায় বেরিয়ে এলো। তাদেরকে দেখতে পেয়ে বৃদ্ধ বলল, ওরে ওরে, দৌড়ে ওই খাল পাড়ের দিকে যা। কাল নিশি ওদিকটাতেই রথিনকে নিয়ে গেল। সঙ্গে সঙ্গে টর্চের আলো ফেলে খালপাড়ের দিকে দৌড়ে গেল 5-6 জন যুবক। তারা কজনে বারবার রথিনের নাম ধরে ডাকলো, রথিন রথিন এই রথিন 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 এই রথিন, কোথায় গেলি রে? কোথায় গেলি? এই রথিন, এই রথিন, সাড়া দিচ্ছিস না কেন? এই সাড়া দে, আমরা তোকে বাঁচাতে এসেছি। এই তুই একবার ডাকে সাড়া দে। রথিন, আমরা তোকে বাঁচিয়ে নেব। রথিন রথিন এই রথিন 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 এই রথিন, কোথায় তুই? কোথায় গেলি? সারা দে রে। এই রথিন। কজনে ক্রমবর্ধমানভাবে রথিনকে ডাকাডাকি করছে এবং এক নিয়মে তাকে চারিদিকে খুঁজে চলেছে, কিন্তু কোনোভাবেই তারা আর সেই রাতে রথিনের খোঁজ পেল না। পরের দিন সকালবেলায় খালপাড়ের ওই পথ দিয়ে প্রাতভ্রমণে বেরিয়ে কাঞ্চনপুর গ্রামের মোড়ল বিনয় সর্দার দেখলেন খালের খোলে জংলা জায়গাটায় একটা লোক মুখ গুঁজে পড়ে আছে। তৎক্ষণাৎ তিনি ডেকে হেঁকে বেশ কিছু লোক জড়ো করলেন এবং মুখ গুঁজে পড়ে থাকা লোকটাকে তুলতে গিয়ে দেখলেন মুখ গুঁজে যে পড়ে আছে সে আর অন্য কেউ নয়, গত রাতে নিখোঁজ হয়ে যাওয়া কাঞ্চনপুর গ্রামেরই ছেলে রথিন। তার নিথর হাতের নাড়ি চেপে লোকগুলোর মধ্যে থেকে একজন বলল,
ইস, শরীরের কি অবস্থা হচ্ছে দেখেছিস? মোড়ল মশাই, রথিন যার বেঁচে নেই। হ্যাঁ মোড়ল মশাই, রথিন আর বেঁচে নেই। এত খারাপ অবস্থা, এই গায়ের রংটা দেখ কি অবস্থা। এ রাম! কথাটা শোনার পরেও উপস্থিত লোকজন কেউ খুব একটা অবাক হয়নি, কারণ তারা জানে নিশির কবলে একবার যে পড়েছে তার মৃত্যু অনিবার্য। তবে এতক্ষণে একটা ভয়ানক বিষয়ে সবার দৃষ্টি নিবদ্ধ হল। রথিনের সারা শরীর পুরোপুরি গাঢ় নীল হয়ে আছে। এতক্ষণে মৃত্যু সংবাদ পেয়ে কাঁদতে কাঁদতে ঘটনাস্থলে ছুটে এসেছে রথিনের স্ত্রী মালতী। তারপর পুলিশ এলো, অবশেষে মৃতদেহ মর্গে নিয়ে গেল। কিন্তু বিশেষ লাভ হলো না। এর আগেও নিশির ডাকে বহু মানুষ প্রাণে মরেছে, আর এর পরেও মরবে। এখানে পুলিশের বাধা দেওয়ার শক্তি বা সামর্থ্য কিছুই নেই। এরপর থেকে কাঞ্চনপুর গ্রামের সর্বত্র নিশি ডাকের ভয় আরো বেশি মাথা চড়া দিয়ে উঠল। আগে তো সন্ধ্যার পর এমনিতেই কেউ বাড়ির বাইরে বের হতো না, এখন তা আরো কড়াকড়ি পর্যায়ে পৌঁছে গেল। এখন আর যাই পারে হয়ে যাক, এমনকি মৃত্যু হয়ে গেলেও সন্ধ্যার পরে গ্রামের লোকজন তারা কেউ আর বাড়ির বাইরে বের হয় না। এছাড়া গ্রামের মোড়ল মশাই সকলের উদ্দেশ্যে জানিয়ে দিয়েছেন যে নিশির ডাক একবার যে কোনো সাধারণ মানুষের কর্ণগহ্বরে প্রবেশ করলে সে ডাক উপেক্ষা করার ক্ষমতা কোনো সাধারণ মানুষের থাকে না। তাই দরজা জানলা বন্ধ থাকুক বা না থাকুক, সে ভয়ানক ডাক যাতে সাধারণ মানুষের কানে না আসে, তাই সূর্য ডোবার পর মানুষ যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ উলুধ্বনি, শঙ্খধ্বনি কিংবা খোল করতাল বাজিয়ে সকলে মিলে নাম সংকীর্তন গাইবে। আর ঘুমোনোর সময় কানে তুলো গুজে দিয়ে ভালো করে কানের ছিদ্র বন্ধ করে নিতে হবে, যাতে বাইরে থেকে এমন ভয়ানক ডাক, এমন মৃত্যু ডাক আমাদের কানে না আসে। এরপর গ্রামের মোড়লের উপদেশ মতো চলার পরে ভয়ে ভয়ে হলেও কোনো অঘটন ছাড়াই কেটে গেছে প্রায় এক পক্ষকাল। তারপর একদিন রাতের দিকে বড় পুকুরের পাড়ে গ্রামের যত কুকুর সব একত্রিত হয়ে প্রবল ও ভয়ঙ্করভাবে ডাকাডাকি শুরু করল। এমনকি বিকটভাবে কুকুরের চিৎকার নিমাই জেলের কানে দেওয়া তুলোর বর্ম অতিক্রম করে তীরের মতো তার কর্ণকুহরে টোকা দিল। তার কি যেন মনে হতেই সে তৎক্ষণাৎ হাতে একটা টর্চ নিয়ে বিছানা ছেড়ে ঘরের বাইরে বেরিয়ে এল। সালা, আর একবার যদি দেখেছিস না, তোদের সবকটাকে পিটিয়ে ছাদ না তুলে দেবো সালা। কানের কাছে এসে ঘেউ 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 এত ডাকিস কেন? হ্যাঁ, তোদের মৃত্যু ঘৌ হয়ে উঠেছে নাকি রে? নিমাই জেলের হাতে মোটা লাঠি দেখে কুকুরগুলো দৌড় দিয়ে যে যার মতো সে স্থান ছেড়ে পালিয়ে গেল। তখন পুকুর পাড়ের অন্ধকার থেকে ভেসে এলো একটা মায়াবী কণ্ঠস্বর। নিমাই, ওখানে একা দাঁড়িয়ে আছো কেন? এসো, এসো আমার কাছে, আমার কাছে এসো। কণ্ঠস্বরটা ওর খুব চেনা ঠেকল। সে মনে মনে বলল, কি ব্যাপার, গলাটা খুব চেনা চেনা লাগলো। এ তো আমার স্ত্রীর সংসারীর গলা। সেই অন্ধকার থেকে মেয়েটা আবার বলে উঠল, এসো, এসো আমার কাছে, এসো। কুকুরগুলো এতক্ষণ ধরে কেন চিৎকার করছিল তা আর বুঝতে নিমাইয়ের দেরি হলো না। সে বুঝতে পেরেছে তাকে কাল নিশীথে ডাকছে। তবে নিমাইয়ের রাশি ভারী, এমনিতে তাকে ভ্রমিত করা যাবে না। কিন্তু হঠাৎ করে কি যেন তার হয়ে গেল। হঠাৎ করেই সে ডাকে সাড়া দিয়ে দিল নিমাই। কি হয়েছে? তুমি তুমি সঞ্চয় কে? তুমি এত রাতে আমাকে ডাকছো কেন? এসো, এসো আমার সঙ্গে। এই মায়াবী হাসির মায়ায় নিমাই নির্বাক, নিশ্চুপ, ভিজে বেড়ালের মতো সেই আঁধারের রমণীর পিছন পিছন এগিয়ে চলল।
বেশ কিছুটা পথ এগিয়ে যাওয়ার পর দূরের অন্ধকার থেকে ভেসে এলো ক্রূর এক অট্টহাসি, আর তার সঙ্গেই শোনা গেল নিমাইয়ের আর্তনাদ। আমাকে বেরো না, আমাকে বেরো না, আমাকে বেরো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে তো ভয়, আমাকে ছেড়ে দাও। পরদিন সকালে গ্রামের কালী মন্দিরের চাতালের উপর বসে গ্রামের মোড়ল বিনয় সর্দারের বৃদ্ধ বাবা কম্পিত কণ্ঠে বললেন, ওই 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 শয়তানির নজর পড়েছে এই গ্রামের উপরে। তোরা আর কেউ বাঁচবি না। ও একে একে সবাইকে নিয়ে যাবে, সবাইকে নিয়ে যাবে। ও আবারও গত রাতে নিমাই জেলেকে নিয়েছে, এবারে একে একে বাকি সকলকে নেবে। বৃদ্ধ বাবার কথায় তার ছেলে অর্থাৎ মোড়ল মশাই বললেন, কিন্তু সেই ভয়ঙ্কর ডাক থেকে মানুষ রক্ষা পাবে কি করে? তার সেই মৃত্যু ডাক এড়িয়ে চলার ক্ষমতা সাধারণ মানুষের তো নেই। মানুষের কানে একবার সে ডাক প্রবেশ করলে তাকে যে বাধ্য হয়ে যেতেই হয়। সেই সকাল থেকে এইসব কথাবার্তার মধ্য দিয়ে কিভাবে ওই অলৌকিক মরণ নির্মূল সম্ভব তার অন্বেষণ চলছে পাড়ার কালী মন্দিরের চাতালে, এবং সেই জন্য একত্রিত হয়েছে গ্রামের অধিকাংশ পুরুষেরা। এমন সময় একটা অটো এসে থামলো সেই কালী মন্দিরের সামনে। অটো থেকে দুজন স্বামী স্ত্রী নেমে হাঁটতে হাঁটতে ঢুকলো গ্রামের পুরনো জমিদার বাড়ি। দম্পতিকে বাড়িতে ঢুকতে দেখে বাড়ির বৃদ্ধ পরিচারক বলল, আসেন ছোটবাবু, আসেন আসেন ছোট মা। কতদিন পর এই বাড়িতে আবারও এলেন। আপনারা সব ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই ভালোই আছি। তুমি বলো, তুমি কেমন আছো রতনদা? হ্যাঁ হ্যাঁ ছোটবাবু, ভালো আছি। কিন্তু আপনি এমন অসময়ে গ্রামে আসলেন। কেন, গ্রামে কি এখন কোনো অসুবিধে হচ্ছে নাকি? তাছাড়া আমরা বেশি দিন খুব একটা থাকবো না। ওই পশ্চিম মাঠের বড় 5 বিঘা জমিটা বিক্রি করেই শহরে ফিরে যাব। কিছুক্ষণ চুপ থেকে পরিচারক চিন্তিত স্বরে বলল, আসলে আপনি আসবেন তা আগে ভাগে একটু জানিয়ে দিলে ভালো করতেন। আমি সব ব্যবস্থা করে রাখতাম। না না না, তেমন কিচ্ছু করতে হবে না। তুমি শোনো, তুমি শুধু একটা থাকবার মতো ঘর পরিষ্কার করে দাও, তাহলেই হবে। আচ্ছা বেশ। বহুদিন পর কাঞ্চনপুর গ্রামের জমিদার বাড়ির একমাত্র ওয়ারিশ রিতম হালদার ও তার সদ্য বিবাহিত স্ত্রী শহর থেকে গ্রামের পুরনো জমিদার বাড়িতে এসেছে। বহু বছর আগে এই জমিদার বাড়িতে সগৌরবে মাথা উঁচু করে গ্রামের বুকে দাঁড়িয়েছিল জমিদার দুর্গাদাস হালদার। স্বমহিমায় জমিদারি করত এই কাঞ্চনপুর গ্রামের ভূখণ্ড জুড়ে। কিন্তু সেসব এখন অতীত। থাকার মধ্যে ক্ষয়প্রাপ্ত জমিদার বাড়িটি আজও আছে। অল্প বিস্তর কিছু জায়গা জমি, তার মধ্যে বেশিরভাগ জায়গা গ্রামের প্রতাপশালী কিছু মানুষের ভোগ দখলে চলে গেছে। আর্থিক টানাপোড়েনের কারণে শুধু শুধু পড়ে থাকা 5 বিঘের এই একটা জমি বিক্রি করার জন্য রিতম ও তার স্ত্রী শহর থেকে এখানে এসেছে। জমিটা বিক্রি করেই তারা আবার শহরে ফিরে যাবে। এখন জমিদার বংশের এই রিতমই একমাত্র অংশীদার। এমন সময় হঠাৎ গ্রামের মোড়ল পুরনো জমিদার বাড়ির সদর দরজা ঠেলে বাড়ির ভিতর ঢুকে বেশ গম্ভীর কণ্ঠে বললেন, কেমন আছো রিতমবাবু? হ্যাঁ হ্যাঁ কাকাও, ভালো আছি। তোমরা সবাই ভালো তো? একটা দীর্ঘশ্বাস ফেলে মোড়ল বললেন, আর ভালো, গ্রামের অবস্থা এখন একদম ভালো নয়। যাই হোক, তোমার বিয়েতে তো নিমন্ত্রণপত্র পাঠিয়েছিলে, কিন্তু তখন অসুস্থ ছিলাম, তাই যাওয়া হয়নি। তুমি রাগ অভিমান টভিমান করনি তো? না না, অসুবিধে তো থাকতেই পারে, এতে রাগ করার কি আছে। তবে কাকাবাবু, আমাকে একটা সাহায্য করতে হবে। কি করতে হবে বলো?
আসলে আমি এখানে একটা দরকারে এসেছি মূলত। ওই পশ্চিম মাঠে 5 বিঘে যে জমিটা আছে না, ওটা বিক্রি করব। তুমি একটু খরিদ্দার দেখে দিও তো। কথাটা শুনে মোড়ল কেমন যেন সংকোচের সাথেই বললেন, হ্যাঁ, সে তুমি বললে অবশ্যই খরিদ্দার দেখব। তবে তোমরা বড় ভুল সময় চলে এসেছো খোকা। এখন গ্রামের পরিস্থিতি একদম ভালো নয়। এখন নিশির মরণ ডাকে একের পর এক মানুষের মৃত্যু ঘটছে। তোমরা তাড়াতাড়ি এই গ্রাম ছেড়ে শহরে ফিরে যাও। আমি খরিদ্দার দেখে রাখছি, পরে এসে তুমি না হয় ওই জমি বিক্রি করে যেও। সে কথায় রিতম আর তার স্ত্রী রুবি দুজনেই খানিক মনক্ষুণ্ণ হল, তাই কোনো উত্তর করল না। দেখে শুনে মোড়ল মশাই বললেন, দেখো, তোমাদের যেটা ভালো মনে হয় করো। কথাটা বলেই মোড়ল চলে গেলে রিতম রুবিকে বলল, আমরা তো দেখো এখানে কেউ থাকি না, তাই আমাদের জায়গা জমি সম্পত্তি সব গ্রামের লোকেরা ভোগ দখল করে আছে। আর ওই পশ্চিম মাঠের বড় 5 বিঘে জমিটা বিক্রি করতে এসেছি, তাই বোধহয় সেই খবর পেয়ে সবার মনের মধ্যে একটা খচখচে ভাব। যে কোনো প্রকারে আমাদের এখান থেকে তাড়াতে পারলে ওরা শান্তি পায় আসলে। কিন্তু ও জমি বিক্রি না করা পর্যন্ত আমি এখান থেকে এক পাও নড়ব না। তারপর জমিদার বাড়ির বৃদ্ধ পরিচারক একটা ঘর থাকার মতো করে পরিষ্কার করে দিল। রিতম ও রুবি সেই ঘরটাতে গিয়ে থাকতে শুরু করল। তারপর বেলা ডুবে সন্ধ্যা নেমে আসে গ্রামের আকাশে। বাদুরের দল উড়ে যায় উত্তর পশ্চিম কোণ থেকে দক্ষিণ পূর্ব কোণে। ডানায় রৌদ্রের গন্ধ মুছে একজোড়া শালিক বাসায় ফেরে। গ্রামের প্রতিটা ঘর থেকে সন্ধ্যা আরতির শঙ্খধ্বনি, ঘণ্টার ধ্বনি ভেসে আসে। পরিচারক বৃদ্ধ রতনও তখন জমিদার বাড়ির ঠাকুর দালানে প্রদীপ জ্বালিয়ে ভিজে শঙ্খে ফুঁ দিচ্ছিল। ঠিক তখন রুবি রিতমকে বলল, এই, আমাদের বিয়ে হয়েছে 4-5 মাস হয়ে গেল, খেয়াল আছে? এখনো পর্যন্ত কোথাও তো ঘুরতে নিয়ে গেলে না। হ্যাঁ, যাই হোক, জায়গা বিক্রির দৌলতে হলেও তোমার সাথে শহরে নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে আমি যে এই গ্রামে আসতে পেরেছি, এটাই বা কম কি? তা এখানে অন্তত একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাও, দেখি তোমাদের গ্রামে কোথায় কি আছে। আরে এমন করে কেন বলছো? দুজনে মিলে অনেক দূর ঘুরতে যাব বলেই তো এই জায়গাটা বিক্রি করতে এসেছি। ওটা বিক্রি হয়ে গেলে আমাদের ট্যুর একদম ফাইনাল। আর তাছাড়া ঘুরতে গেলে তো অনেকটা টাকা প্রয়োজন, তুমি তো জানো। ব্যবস্থাটা আগে হোক সেটার, তারপর যদি ঘুরতে না নিয়ে যায় তাহলে যা খুশি বলো, ঠিক আছে? ঠিক আছে রে বাবা, ও কথা ছেড়ে দিলাম। কিন্তু এখন এই গ্রামে এসেছি, তাই এদিকটার পরিবেশ কেমন একটু ঘুরে দেখতে ইচ্ছা করছে। সে তোমার দেখতে ইচ্ছে করছে যখন তখন দেখাবো, এটা কোনো কথা হলো? আচ্ছা চলো, এখনই তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি। এমন সময় পরিচারক রতন এসে বলল, যাবেন না, যাবেন না বাবু। সন্ধ্যার পর আর একদম বাইরে যাবেন না। এ গায়ে পর পর 3-4টে মৃত্যু ঘটেছে বাবু। তাও আবার সে মৃত্যু অলৌকিক মৃত্যু। অনেকে মনে করে এই মৃত্যুর পিছনে পৈশাচিক কারণ আছে। অনেকের ধারণা কালনিশির কবলে পড়েই এমন মৃত্যুগুলো ঘটেছে। যাবেন না দয়া করে। ওহে, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। আর তাছাড়া মৃত্যুই তো জীবনের চরম বেদনাদায়ক সত্য। রতনদা, তুমি মৃত্যুতে বুঝি অনেক ভয় পাও? ভয় পাই বাবু, ভয় পাই। কিন্তু কিন্তু কে এমন অস্বাভাবিক মরণ চায় বলেন তো? দিনের পর দিন কম বয়সী ছেলেগুলা সব এক এক করে মরে যাচ্ছে। এটাও কি মেনে নেওয়া যায় দাদাবাবু? এটাও কি মেনে নেওয়া যায়? আচ্ছা আচ্ছা, এবার তুমি যাও যাও, ওসব ফালতু ভাবনা ছেড়ে আমাদের রাতের খাবারের ব্যবস্থা করো, যাও। ততক্ষণ আমরা একটু বাইরে থেকে ঘুরে আসছি।
এই বলে তারা দুজনে ঘর ছেড়ে বেরিয়ে পড়ে। বৃদ্ধ পরিচারক রতন তাদের অবাধ্যতা থেকে পিছন থেকে বলে ওঠে, হে রাধা মাধব, ওদের তুমি রক্ষা করো, ওদের যেন কোনো ক্ষতি না হয়। এদিকে রুবি এবং রিতম দুজনে মিলে বাইরের দিকে ঘুরতে বেরিয়েছে। কিছুক্ষণ আগেই পাড়ায় সন্ধে নেমেছে, তাই এখনো গ্রামের কয়েকটা বাড়ি থেকে শাঁখ ঘণ্টার আওয়াজ ভেসে আসছে তাদের কানে। রিতম রুবিকে একটা বড় পুকুর পাড়ে একটা বড় আম গাছ দেখিয়ে বলল, এই দেখো, এই আম গাছ আর এই পুকুর। ছোটবেলা গরমকালে এই পুকুরে কত যে ডুব দিয়েছি। এই আম গাছটার মোটা ডালে চড়ে আমদুল খেলেছি। সেসব কথা আজ মনে পড়ে। কত সহজ ছিল জীবনটা তখন। হ্যাঁ হ্যাঁ, তা ছিল বই কি। বিয়ের পর থেকে আমি তো তোমার জীবনের যত আনন্দ সব নষ্ট করে দিয়েছি, তাই না? এটাই তো তুমি সবসময় বলে যাও। সরাসরি বলতে পারো না, তাই আভাসে ইঙ্গিতে বুঝিয়ে দাও। আরে ধুর বাবা, তুমি সব সময় এরকম উল্টো পাল্টা মানে কেন বের করো বলো তো? এটা আমার একদম ভালো লাগে না। দুই স্বামী স্ত্রী মিলে এসব কথা বলতে বলতে গোধূলির লাল আলো মিশ্রিত সন্ধ্যাবেলায় তারা কাঞ্চনপুর গ্রামের বড় খালপাড়ের রাস্তা বেয়ে এগিয়ে গেল পশ্চিম মাঠের সেই জমিটার দিকে, যে জমিটা তারা বিক্রির উদ্দেশ্যে এখানে এসেছে। সেই জমিটা দেখতে এগিয়ে চলল তারা। দুজনের হাতেই জ্বলছে দুটো ফ্ল্যাশ লাইট। রুবি হঠাৎ রিতমকে জিজ্ঞাসা করল, যতদূর দেখছি জানছি তাতে পরিষ্কার বুঝতে পারছি তোমরা জমিদার ছিলে। তা তোমাদের এত এত সম্পত্তি ছিল, তাও তোমরা এসব ফেলে রেখে কলকাতায় চলে গেছিলে কেন গো? 4-5 মাস হয়ে গেল রিতম রুবির সাথে ঘর করছে, কিন্তু এমন প্রশ্ন রুবি এর আগে কখনো করেনি। কারণ এর আগে পর্যন্ত রুবি রিতমদের পুরনো জমিদার বাড়ির কথাই শুনেছে, কিন্তু আজকের মতো এমন প্রত্যক্ষভাবে জমিদার বাড়ি, তাদের থাকার জায়গা, জমি, সম্পত্তি এসব তো সে দেখেনি। আজ দেখেছে, তাই মনে প্রশ্ন জেগেছে। তাই তার এমন প্রশ্নটি খুব গুরুত্ব দিয়ে না ভেবে সাধারণভাবে রিতম বলল, তখনকার সময় এই গ্রামগঞ্জের বুকে বিরাট বিরাট ডাকাতের দল ছিল। সেসব ডাকাতদের ভয়ে ভীত হয়ে তখন জমিদাররা জমিদারি ছেড়ে বিভিন্ন স্থানে সব পালিয়ে যেতেন। আমার তো খুব স্পষ্ট মনে আছে, আমার কত বয়স হবে তখন, 6-7 খুব জোর। আমার ঠাকুরদা তখন এখানকার জমিদার। একদিন গভীর রাতে আমাদের জমিদার বাড়িতে ভীমে ডাকাত ও কালু ডাকাত তাদের জোড়া দলবল নিয়ে ডাকাতি করতে এলো, এবং তাদেরকে বাধা দিতে যাওয়ায় আমার ঠাকুরদা সহ ঠাকুমার মৃত্যু হয় ওই ডাকাত দলের হাতে। সেই ভয়ে তো বাবা সেই ছোটবেলায় আমাকে নিয়ে সব জমিদারের পাট চুকিয়ে শহরে চলে গেলেন। তারপর থেকে আর এদিকে আসা হয় না। সোনা দানা অর্থ সম্পদ যা ছিল তা তো সব গেছেই, জমিগুলো যেতে বসেছে। তাই ভাবছি এক এক করে সব কটা জমি বিক্রি করে একেবারের মতো এই গ্রাম ছাড়ব। দেখো বাবা, এ তোমাদের পৈতৃক সম্পত্তি, তুমি যা ভালো বুঝবে তাই করো। এসব গল্পগুজব করতে করতে তারা হেঁটে চলেছে। হঠাৎ পিছন থেকে নুপুর পায়ে কেউ একজন হেঁটে চলার আওয়াজ কানে এলো তাদের। কি ভয়ানক সেই আওয়াজ! কেউ যেন এদের দুজনকে অনুসরণ করতে করতে এগিয়ে আসছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ পিছন ফিরে তাকিয়ে তারা দেখল কেউ নেই। চোখে পড়ল বেশ ঘনবসতিপূর্ণ এই গ্রাম। সন্ধ্যার পরে প্রত্যেকটি ঘরে কেরোসিন ল্যাম্পে কিংবা হ্যারিকেনের আলোয় জ্বলজ্বল করছে। এছাড়াও চাঁদের ঘোলাটে আলোয় তারা দেখল গ্রামের চারিদিকে বনস্পতির পাহারা বসানো। রিতম বলে উঠল, জানো তো, আমাদের গ্রামের ওই পশ্চিম দিকের মাঠের ওইদিকে একটা স্থানীয় শ্মশান আছে। গ্রামের মানুষ মারা গেলে যাতে অন্যত্র দাহ করতে না নিয়ে যেতে হয়, তাই আমার ঠাকুরদাই ওই শ্মশানটা নির্মাণ করেছিলেন। রতনদার কাছে শুনলাম তো এখন আশেপাশের গ্রামের লোকেরাও ওখানেই মৃতদাহ করতে আসে। সে তো বুঝলাম না হয়, কিন্তু তুমি অমন বুড়ো একটা মানুষকে দাদা বলে ডাকো কেন গো? এ কি? রতনদার কথা বলছো? হ্যাঁ, ওনার কথাই তো বলছি। আরে উনি তো ঠাকুরদাদার সময় থেকে ওই জমিদার বাড়িতে কাজ করেন। বয়সে ঠাকুরদার থেকে ছোট হলেও আমি ওনাকে ছোট থেকে ঠাকুরদাদা বলেই ডাকতাম,
কিন্তু উনিই বলেছিলেন শুধুমাত্র দাদা বলে ডাকতে, তাই দাদাই বলি। এসব কথাবার্তা বলতে বলতে এগিয়ে যেতে যেতে হঠাৎ তাদের চোখে পড়ল একদল শ্মশান যাত্রী পাশের গ্রাম থেকে মৃতদেহ কাঁধে নিয়ে কাঞ্চনপুর গ্রামের পশ্চিমের সেই শ্মশান ঘাটটার দিকে এগিয়ে চলেছে। বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। বলো হরি, হরি বল। সেই শ্মশান যাত্রীদের মধ্যে একজন লোক কেমন ফুটে একটা স্বরে বলল, কি হে বাবু, এই ভরা সন্ধ্যাবেলায় তোরা দুজন এমন বাইরে ঘুরে বেড়াচ্ছিস? তোদের ভয় করে না? পালিয়ে যা, পালিয়ে যা, এই গ্রাম ছেড়ে পালিয়ে যা, নইলে খুব শিগগিরই তোরা কাল নিশির খোরাক হবি। অপরিচিত লোকটা কথাগুলো বলে ভয়ানকভাবে হাসতে হাসতে এগিয়ে চলল। তার পিছন পিছন রিতম ও রবিও এগিয়ে গেল। রিতম রাগত স্বরে বলল, মনে হয় মদ গাঁজা খায়, নাহলে এরকম কথা মুখ দিয়ে বের হতো না। যাই হোক, কে মারা গিয়েছে, লোকজন এত কম। লোকটা কর্কশ কণ্ঠে আবারও বলল, অপঘাতে মৃত্যু হলে দাহ করার লোক থাকে না মশাই, এ কজনে মিলেই দাহ কার্য সারতে হবে। অপঘাতে মৃত্যু? কেন? কিভাবে মারা গেছে? যে মেয়েটা আজ মরেছে তার নাম মালতী। তার স্বামীর ঘর এই কাঞ্চনপুর গ্রামে। মেয়েটা পোয়াতি অবস্থায় সাত খাওয়ার জন্য পাশের গ্রাম পলাশপুরে নিজের বাপের বাড়ি এসেছিল। আর সেই সুযোগে এই এই মালতীর মতো কণ্ঠস্বরে আধার রাতে নিশির ডাক শুনতে পায় মালতীর স্বামী রথিন। নিশির কবলে পড়ে সেই রাতেই আর স্বামীর এই অকাল মৃত্যুর খবর শুনে মালতী পাগল হয়ে যায়। এর আগেও কয়েকবার নিজের মাথা নিজে দেয়ালে ঠুকে ফাটিয়ে দিয়েছে, তখন অবশ্য মরেনি। কিন্তু এইবার যখন স্বামীর চোখে পাগল হয়ে গিয়ে নিজের পেটে নিজে তখন আর বাঁচানো গেল না, গেল না, গেল না। যাই হোক, তোরা এই গ্রাম ছেড়ে পালিয়ে যা, পালিয়ে যা, নইলে তোরাও মরবি। কাল নিশি তোদেরকেও ছাড়বে না। পালা 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 পালা, পালিয়ে যা, পালিয়ে যা। এতক্ষণে রিতম সেই শ্মশান যাত্রীকে অনুসরণ করা বন্ধ করছে। তবে তার মাথায় একটা বীভৎস চিন্তা ঘুরপাক খেতে শুরু করল। সে যখন থেকে এই গ্রামে পা রেখেছে তখন থেকেই একটা কথা সকলের মুখেই শুনছে, এই গ্রাম ছেড়ে চলে যাও, এখান থেকে এখনই পালিয়ে যাও, নইলে তোমাদের মৃত্যু নিশ্চিত। কিন্তু রিতম মনে মনে ভাবল, সবাই মিলে এমন গ্রাম ছেড়ে শহরে ফিরে যাওয়ার পরামর্শ দিচ্ছে, তা সম্পূর্ণ হেলায় উড়িয়ে দেওয়া যায়। তাই রিতম মনস্থির করল, খুব তাড়াতাড়ি জমি বিক্রির কাজ মিটিয়ে তারা শহরেই ফিরে যাবে। আর এখন গভীর রাত নামার পূর্বেই জমিদার বাড়িতে ফেরার উদ্দেশ্যে পা বাড়াল। বাড়ির পথে হাঁটতে শুরু করলো রিতম এবং রুবি। বেশ কিছুটা পথ হেঁটে ফেরার পর তারা পাড়ার মধ্যে প্রবেশ করল। তারপর কয়েক পা ফেলে দক্ষিণে এগিয়ে গিয়ে চাঁদের স্বচ্ছ আলোয় তারা দুজনে দেখল একজন মেয়ে বড় পুকুরের ওই পূর্ব পারে বসে কাঁদছে। তার পরনে ছেঁড়া জামা। হঠাৎ তার চোখে পড়ে যেতেই রিতম তার রূপ স্নিগ্ধতায় মোহিত হল। দারুণ কুড়ি পদ্মের পাপড়ির মতো তার চোখ, যেন হাজার তারার আলো ভরা আছে তার শরীরে। তার পরনে শতছিন্ন ধুলো মলিন শাড়ি, আঁচলের একটা কোণ কোমরে গোঁজা আছে, আর মাথার চুলগুলো দুদিকে বিনুনি করে বাঁধা।
তারা দেখল তাদের চোখের সামনে থেকে কাঁদতে কাঁদতে অন্ধকার খালপাড়ের দিকে এগিয়ে চলল মেয়েটা। মেয়েটার বয়স কত হবে? আনুমানিক 20-21। তারপর রিতম ও রুবি বাড়ির দিকে রওনা দিল। এখন সময় প্রায় 9টা, 9:30। চারিদিকে সন্ধ্যা গাঢ় হয়ে নেমেছে। দূরের ঝোপঝাড় থেকে দু একটা শেয়ালের ডাক ভেসে আসছে তাদের কানে। তারা দেখল রাত হতে না হতেই পাড়াটা নিরিবিলি হয়ে গেল। দেখে বোঝা যায় এখানে মানুষজন ভীষণ ভয়ে রয়েছে। চারিদিকে নিশির ছায়া গায়ে মেখে বাগান ঘেরা একতলা ছোট বাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। তাদের সবগুলোই প্রায় এক ছাঁচের। কেবল একটা দ্বিতল বাড়ি গর্বে মাথা উঁচু করে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। ওই বাড়িটি হালদারদের জমিদার বাড়ি। অতঃপর দুজনে গিয়ে ঢুকলো সেই বাড়িতে। জমিদার বাড়িতে প্রবেশ করতেই বৃদ্ধ পরিচারক রতন গম্ভীর সুরে বলল, এই সবে আসার সময় হলো ছোটবাবু। আপনারা কত করে বললুম সন্ধ্যার পর বাড়ির বাইরে বের হবেন না, হবেন না। আপনি তবুও জোর জবরদস্তি বেরিয়ে গেলেন। ক্ষতি টতি কিছু হয়নি তো? রুবি বলল, না না, আমাদের কোনো ক্ষতি হয়নি। আচ্ছা বেশ, আপনারা তবে হাত মুখ ধুয়ে নিয়ে ঘরে গিয়ে বসুন। আমি আপনাদের রাতের খাবার কিছুক্ষণের মধ্যে ঘরে গিয়ে দিয়ে আসছি। রিতম রুবি দুজনেই ফ্রেশ হয়ে ঘরে গিয়ে বসল। কিছুক্ষণ পরেই পরিচারক রতন রাতের খাবার দিতে টেবিলের ওপর খাবার সাজাতে সাজাতে বলল, বাবু, সন্ধ্যায় যা বেরিয়েছেন বেরিয়েছেন। খবরদার আজ রাতে যেন আপনারা আর ভুল করেও বাইরে বের হবেন না। রাত্রি 10টা, 10:30 বাজতে যায়। এরপর থেকেই নিশির প্রকোপ শুরু হয়ে যাবে। ওই কাল নিশি যাকে ডাকবে তাকে যেতেই হবে ওর সাথে। আর ওর সাথে যাওয়া মানেই অনিবার্য মৃত্যু। কি জানি কেন ওই কালনিশির মরণ দৃষ্টি পড়ল আমাদের এই গ্রামের উপর। কথায় আছে না, যত বলিস বল, কান করেছি জল। ঠিক তেমনই একটা ভাবভঙ্গিতে বৃদ্ধ পরিচারক রতনের সমস্ত কথা এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিল রিতম। সঙ্গে রুবিও তেমনই জুটেছে, একেবারে রিতমের মতনই এক। শুধুমাত্র একটা দিকেই তাদের তফাৎ রয়েছে। রিতম লম্বা চওড়া এবং ফর্সা সুদর্শন। অন্যদিকে রুবি দেখতে সুন্দর, কিন্তু খুব একটা লম্বা নয়, বেটে খাটো। তবে তাদের বন্ডিং বেশ মজবুত। বিয়ের পর দিন কাল রাত্রিটা বাদ দিলে আজ পর্যন্ত তারা এখনো আলাদা বিছানায় রাত্রি যাপন করেনি, একে অপরকে ছেড়ে থাকেনি কোনোদিন। সে যাই হোক, তারপর তারা রাতের খাবার দাবার শেষ করে সারাদিনের ক্লান্তি ভুলতে ঘরের জানালাটা খুলে রেখেই ঘুমিয়ে পড়ল। রাত বৃদ্ধির সাথে সাথে চাঁদের আলো ঘরে ঢুকে পড়ল। ঘরের মেঝের উপর ফুটে উঠল জানালার গরাদের ছাপ। বাইরে তখন কয়েকটা কুকুর প্রবল স্বরে চিৎকার করছে। তবে তার মধ্য থেকেই ভেসে এলো এক মায়াবী নারীর কণ্ঠস্বর। রিতম, রিতম, উঠে এসো রিতম। আমি যে এখানে তোমার জন্য অপেক্ষা করছি। খোলা জানালা দিয়ে ধেয়ে এসে সেই মারণ ডাক রিতমের কানে প্রবেশ করল, এবং তৎক্ষণাৎ রিতমের থেকে আগে রুবির ঘুম ভেঙে গেল। রুবিও রিতমের গায়ে হাত দিয়ে ডাকতে ডাকতে বলল, এই 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 শুনছো? কি গো? আরে কি হলো? এত রাতে ডাকছো কেন? আমার না কেন জানি না মনে হলো বাইরে থেকে তোমাকে কেউ ডাকছে। তুমি কিন্তু একদম একদম বাইরে বের হবে না। আমি আমি বরং গিয়ে জানলাটা বন্ধ করে দিয়ে আসি। হ্যাঁ, তুমি বাইরে বেরোবে না কিন্তু। হ্যাঁ। এই বলে তারা জানালা দরজা বন্ধ করে দিয়ে আবার একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। তবে আজ রাতে সময় মতো রুবির ঘুমটা ভেঙে যাওয়ায়
রিতম সেই কাল নিশির মারণ ডাক থেকে বেঁচে গেল। আর একটু এদিক ওদিক হলেই আজ রাতেই রিতম বিছানা ছেড়ে উঠে নিশির সেই ডাক অনুসরণ করে এগিয়ে যেত। আর সেই ডাক অনুসরণ করে এগিয়ে যাওয়া মানেই নিশ্চিত মৃত্যু। পরের দিন খুব ভোরে গ্রামের বেশ কিছু লোকজনের চিৎকারে রিতম ও রুবির ঘুম ভেঙে গেল। আবার মরেছে। হ্যাঁ হ্যাঁ আবার মরেছে। কে কে কোথায় আছিস? শিগগিরই বেরিয়ে এসে দেখ। আমাদের গায়ের একজন ছেলে আমারও কালদিশির কবলে পড়ে মরেছে। হায় হায় রে, কি সর্বনাশ হয়ে গেল! ছেলেটা কালদিশির কবলে পড়ে অকালে জীবনটা শেষ হয়ে গেল। হায় রে, হায় রে, হায় রে, আমার গেল একজন। হায় রে। এই সমস্ত চেঁচামেচিতে রিতম ও রুবি চোখ কচলে ঘটনাস্থলে এসে দাঁড়ায়। গ্রামের চিৎকাররত এইসব লোকগুলোর মধ্যে থেকে একজন মাঝবয়সী লোক গ্রামের মোড়লকে ডাকতে শুরু করেছে। মডেল মশাই, মডেল মশাই, এই শিগগির আসেন, বাইরে এসে দেখেন আমারও একজন মরেছে। আমাদের 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 গায়ের ছেলে রিতমের মৃত্যু ঘটেছে। খালের খোল থেকে আমরা ওর মৃতদেহ উদ্ধার করেছি। তবে কি এইভাবে মানুষগুলা কাল নিশির কবলে পড়ে অকালে মরবে? আপনি এবার অন্তত কিছু করুন মোড়ল মশাই, আপনি এবার কিছু করুন। এতক্ষণে সমস্তটা শুনে স্বামী স্ত্রীর শরীরের রোম কাঁটা হয়ে গেল। রুবি গত রাতে স্পষ্ট শুনেছে কেউ একজন রিতমকে ডাকছে। তবে কি শহর থেকে আসা রিতমই সেই ডাকে সাড়া দিয়ে বাইরে উঠে যায়নি বলে অন্য কোনো একজনের অপমৃত্যু ঘটল? এসব কথা ভাবতে ভাবতে রুবির সারা শরীর ভয়ে ঠান্ডা হয়ে গেল। এদিকে গাঁয়ের লোকের চেঁচামেচিতে ও ডাকাডাকিতে মোড়ল মশাই বাইরে বেরিয়ে এসে সকলের উদ্দেশ্যে বললেন, কিভাবে যে কি হয়ে যাচ্ছে সে তো আমাদের কারুরই জানা ব্যাপার নয়। আমার মনে হয় সবাই মিলে এই গ্রাম ছেড়ে অন্যত্র কোথাও চলে গেলে তবে ওই কালনিশির হাত থেকে রেহাই পাওয়া যাবে, নয়তো সবাইকে মরতে হবে। এক এক করে সবাই মরবে, কোনো পুলিশ প্রশাসন কিচ্ছু করতে পারবে না, কারণ এই গায়ের ওপর কালনিশির চোখ পড়েছে, ও সবাইকে নেবে। অন্যদিকে স্বামী স্ত্রী ঘরের মধ্যে গিয়ে ঢুকেছে। রুবি রিতমকে বলছে, না 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 না, এখানে আর এক মুহূর্ত থাকা সম্ভব নয়। সত্যি 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 এখানে অলৌকিক কোনো ব্যাপার আছে। এক মুহূর্ত আর এখানে নয়, এখানে নয়। এই কি সব বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। গতকাল রাতে আমি তোমার নাম ধরে ডাকতে শুনেছি। বাইরের অন্ধকার থেকে তোমাকে কেউ একজন ডাকছিল, আমি স্পষ্ট শুনতে পেয়েছি। আমি সেই ডাকে জেগে গেছি, আর তোমাকে যেতে দিইনি বলেই রিতম নামের অন্য কারো একজনের মৃত্যু ঘটেছে। না, এখানে আর থাকা সম্ভব নয়, কোনো মতেই নয়। চলে যেতে হবে এখান থেকে। আচ্ছা বেশ বেশ, আমি আজকেই মোড়ল কাকার সাথে জমিটা বিক্রির বিষয়ে কথা বলি। কম দামে বিক্রি করে দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাব আমরা। আচ্ছা আচ্ছা, বেশ, তাহলে তুমি এ বিষয়ে তাড়াতাড়ি কথা বলো, আর এখান থেকে চলে যেতে হবে। তারপর স্বামী স্ত্রীর অনেকটা সময় চিন্তায় চিন্তায় অতিবাহিত হয়ে যায়। পার্শ্ববর্তী গ্রামের কয়েকটা লোকের বাড়িতে গিয়ে রিতম তাদের 5 বিঘে জায়গাটার বিক্রির ব্যাপারে কথাবার্তা বলে। আর এদিকে কাঞ্চনপুরের স্থানীয় শ্মশানে সেই মরদেহ দাহন করে সন্ধ্যায় ঘরে ফেরে গ্রামের লোকজন। অতঃপর সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রী মোড়ল মশাইয়ের বাড়িতে আসে। এসো রিতম, এসো। বহুদিন পর স্ত্রীকে নিয়ে আমাদের গ্রামে এলে, কিন্তু এমন একটা সময় যাচ্ছে যে তোমাদেরকে একটু খাতির যত্ন করতে পারছি না। চারিদিকে শুধু মরণ মরণ রব। যাই হোক, এসো, বসো বসো আমাদের বাড়িতে। মোড়ল মশাইয়ের কথায় রিতম বলল, কাকাবাবু, তোমাকে তো একদিন বললামই জমিটা বিক্রির জন্যই শহর থেকে এখানে এসেছি। কোনো খরিদ্দার পেলে আসলে ওটা যদি খুব তাড়াতাড়ি বিক্রির ব্যবস্থা করে দাও তো খুব উপকৃত হই। সে ঠিক আছে, কিন্তু এসব কাজ তো তাড়াহুড়ো করলে হয় না। এসব কাজে তো অনেক সময় লাগে। এতক্ষণে রুবি বলল, না কাকাবাবু, দেরি হলে হবে না।
এই গ্রামের পরিস্থিতি এখন মোটেও ভালো দেখছি না। নিশির ডাকে সবাই মারা যাচ্ছে, তাই যত তাড়াতাড়ি পারি এ গ্রাম ছেড়ে চলে যেতে হবে। এমন সময় মোড়ল মশাইয়ের বৃদ্ধ বাবা ঘর থেকে বেরিয়ে এসে কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, হ্যাঁ রে মা, যত তাড়াতাড়ি পারিস এই গ্রাম ছেড়ে চলে যা। তোদের পুরো জীবন এখনো বাকি পড়ে আছে। আমাদের 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। আমাদের যাই পারে হোক, কিন্তু তোদের এখন বয়স কম, তোরা বেঁচে পড়তে থাক। তবে এ গ্রামে থাকলে নিশির মরণ ডাক শুনতে পেলে তোরা যে অকালে মরে যাবি, এ গাঁয়ের ওপর কাল নিশির যে নজর পড়েছে রে। চলে যা, চলে যা, এখান থেকে চলে যা। ওসব জায়গা বিক্রি পরে হবে খন, এখন চলে যা। কিন্তু ঠাকুরদা, এই কাল নিশিটা কে, আর কেনই বা এমন মৃত্যু ডাক দিয়ে এক এক করে সবাইকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে? কে সে? নিশি আমাদের গ্রাম বাংলার পরিচিত এক ভূত। সে ঘুমের মধ্যে মানুষকে তার পরিচিত কারো কণ্ঠ নকল করে ডাক দেয়। সেই ডাকেতে সাড়া দিলেই তাকে ঘুম থেকে তোলে, তারপরে দূরে কোথাও নিয়ে গিয়ে তাকে মেরে ফেলাই হলো নিশির কাজ। নিশি কখনো 2বারের বেশি ডাকে না। মনে আছে, ছোটবেলায় আমাদের ঠাকুমা ঠাকুরদারা কেউ 3 বারের কম ডাকলে তখন সেই ডাকে সাড়া দিতে বারণ করতেন, এমনকি ঘর থেকে বের হতেও মানা করতেন। তারা এই কাল নিশির জন্যই এমনটা করতেন। নিশি 3 বার ডাকতে পারে না। যদি কোনো মানুষ নিশির প্রথম 2 ডাকের মধ্যে কোনো একবার সাড়া দিয়ে ফেলে, তবে নিশি বারবার ডাকতে পারে, নয়তো সে 2 বারের বেশি কাউকে ডাকতে পারে না। নিশি সাধারণত গভীর রাতে এবং ভোর রাতে মানুষকে ডাক দেয়। দিনের বেলায় নিশি কখনোই মানুষকে ডাকে না। কেউ যখন ঘুমিয়ে থাকে, নিশি তার পরিচিত আত্মীয় বা বন্ধুর গলা নকল করে ঘরের বাইরে থেকে তাকে ডাকতে থাকে। 2 বার ডাকার পরে নিশি অপেক্ষা করতে থাকে। এই সময় মানুষ শতবার উত্তর চেয়ে ডাক দিলেও সেই নিশি কোনো উত্তর দেয় না, শুধু মায়াবী একটা হাসি ছাড়া তখন সে আর কোনো কথা বলে না। তবে হাসতে হাসতে সদর দরজাতে ঠিকই অপেক্ষা করে সে। সাধারণ মানুষ যদি তার ডাকে বের হয়, তবেই সে তাকে তার পিছু নিতে বাধ্য করে এবং দূরে কোথাও নিয়ে গিয়ে তাকে হত্যা করে। হত্যাটা এমনভাবে করে যেন দেখে মনে হয় কোনো দুর্ঘটনা, যেমন পাহাড় থেকে নিচে ফেলে দেওয়া, চলন্ত গাড়ির নিচে চাপা পড়তে বাধ্য করা, এমনকি জলে চুবিয়ে মারা। এইসব। নিশিকে, নিশি দেখতে কেমন, সে ছেলে না মেয়ে তা কিন্তু জানা যায় না, কারণ তার ডাকে একবার যে সাড়া দিয়েছে সে আর কখনোই ফিরে আসেনি।
তবে অনুমান করা হয় নিশি একজন মেয়ে। কিন্তু নিশি এমন নৃশংসভাবে সাধারণ মানুষকে হত্যা কেন করে? তার কি এমন রাগ এই মানুষগুলোর ওপর যে এভাবে মারে তাদের? এর কি কোনো কারণ বা ব্যাখ্যা আপনার জানা আছে? নিশি নিয়ে এই বঙ্গদেশে একটা বিশ্বস্ত কিংবদন্তি শোনা যায়। তা হলো এক জমিদারের অপরূপ এক সুন্দরী মেয়ে ছিল, তার নাম ছিল নিশি। একদিন রাতে সে বাড়ির সকলের সাথে খাওয়া দাওয়া শেষ করে নিজের ঘরে ঘুমোতে গেল। বাবা, আমি তবে ঘুমোতে গেলাম। শুভরাত্রি। উত্তরে জমিদার বলল, হ্যাঁ মা, যাও নিজের ঘরে গিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। তারপরে জমিদার আর তার স্ত্রী দুজনে ঘুমিয়ে পড়ে। ধীরে ধীরে রাত গভীর হতে থাকে। আকাশের চাঁদ পশ্চিম দিকে সরে যায়। গ্রামের অন্তিম রেখায় ডেকে ওঠে একটা শিয়াল। অতঃপর দুমদুম শব্দ করে দুটো বোমা ফাটে জমিদারের বাড়ির গায়ে। ক্রূর অট্টহাসি দিয়ে দুই ডাকাত দলের দলপতি একত্রিত হয়ে ডাকাতি করতে আসে জমিদার বাড়িতে। একের পর এক বিকট বিকট আওয়াজে নিচের তলায় ঘুমিয়ে থাকা জমিদার ও তার স্ত্রীর ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙা মাত্রই দরজা খুলে বাইরে বেরিয়ে তারা দেখতে পায় অন্দরমহলে একদল কালো কালো মানুষ খালি গায়ে অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে। তাদেরকে দেখতে পেয়ে জমিদার চিৎকার করে বলে ওঠে, কে কে তোমরা? এত রাতে জমিদার বাড়ির অন্দরমহলে তোমরা ঢুকলে কি করে? জমিদারের কথার উত্তরে সামনে একজন অট্টহাসি করে বলে উঠল, আমি রণ ডাকাত। আশা করি তুই আমার নাম শুনেছিস, তাই আমাদের কিছু করার আগে কোষাগার থেকে সব বার করে দে, সব। রণ ডাকাতের কথায় জমিদার রেগে গিয়ে চিৎকার করে বলল, কেন রে শয়তানের বাচ্চা, কোষাগারটা কি তোর বাপের নাকি? এই কে কোথায় আছিস? শিগগিরই আয় তো। জমিদারের বেশ কয়েকবারের ডাকে অন্দরমহলে যে 4-5 জন প্রহরী ছিল তারা ঘটনাস্থলে দৌড়ে এলো। কিন্তু জমিদারের এমন ক্রূর কথায় ক্ষিপ্ত হয়ে রণ ডাকাতের দল সেই কজন প্রহরীকে বন্দি বানিয়ে পেটে ভজালি গেড়ে সেইখানেই খুন করল। এতক্ষণে ভীমে ডাকাত ও রণ ডাকাত দুজনেই বন্দি বানিয়ে ফেলল ওই জমিদার দম্পতিকে। রণ বলল, দেখি এবার তোদেরকে বাঁচায়। শালা, রণ ডাকাতের মুখের ওপর বাপ তুলে কথা বলে, কত বড় সাহস! আজ রাতই তোদের জীবনের শেষ রাত। এই যা, তোরা কোষাগার ভেঙে সব লুট করে নিয়ে আয়, আমি এদেরকে দেখছি। এতক্ষণে মৃত্যু ভয়ে জমিদার দম্পতি ডাকাত দলের সামনে হাত জড়ো করে অনুরোধ করে বলে, ছেড়ে দাও, আমাদেরকে ছেড়ে দাও, প্রাণে মেরো না, আমাদেরকে ক্ষমা করো। ততক্ষণে তাদের চোখের সামনে মেঝের ওপরে পড়ে থাকা 4 জন প্রহরীর মৃতদেহ, তাদের পেটে
হজালি ঢুকিয়ে খুন করেছে রণ ডাকাত। তাই 4 জনের পেট থেকে বেরিয়ে আসা টাটকা রক্তে ভিজে যাচ্ছে মেঝের ওপর বিছিয়ে রাখা শৌখিনী কার্পেট। এতক্ষণে ডাকাত দল কোষাগার লুট করে বাইরে বেরিয়ে এসে চিৎকার করে বলল, সর্দার, কোষাগারে যা ছিল সব লুট করেছি, আর কিছু নেব নাকি? না, আর কিছু লাগবে না, এবার চল। তবে দাঁড়া, যাবার আগে এই দুটোকে শেষ করি। এই বলে রণ ডাকাত পর পর 2 বার ভজালি গেড়ে দিল জমিদার আর জমিদারের স্ত্রীর পেটে। আর সেই মৃত্যু চিৎকার কানে গেল ওপরতলার একটা শয়ন কক্ষে ঘুমিয়ে থাকা জমিদারের কন্যা ওই নিশির কানে। সে তক্ষুনি বিছানা ছেড়ে উঠে বাইরে বেরিয়ে এসে ওপর থেকে নিচের দিকে তাকিয়ে দেখলো তার বাবা মা মাটিতে লুটিয়ে পড়ে আছে, আর তাদের চারদিকে ঘিরে দাঁড়িয়ে আছে একজোড়া ডাকাতের দল। 2 জন ডাকাত সর্দার, প্রখ্যাত ভীমে ডাকাত আর ওই রণ ডাকাত। সিঁড়ি থেকে নিচে নামতে নামতে এসব দৃশ্য দেখে নিশি ভীষণভাবে ভয় পেয়ে গেল। এমন সময় ওই রণ ডাকাত চিৎকার করে বলল, আরে, জমিদারের মেয়েটা তো দেখছি অপূর্ব সুন্দরী, তার উপর যুবতীও হয়ে গেছে। একে বিয়ে করলে কেমন হয়? দলের বাকি সদস্যরাও সমস্বরে বলে উঠল, দারুণ হবে সর্দার, দারুণ হবে, দারুণ হবে। আপনি তবে আজই এর আগে বিয়ে করে ফেলুন। আমাদের যে ডাকাত রানীর ভীষণ হওয়া সর্দার। রণ ডাকাত শুনে বলল, এই মেয়ে এমন অবাক হয়ে কি দেখছো? হ্যাঁ, ডাকাত দেখছো? আগে কখনো ডাকাত দেখোনি বুঝি? আমি ডাকাত সর্দার রণ। আমি তোমার বাবা মাকে খুন করেছি এবং আমি তোমাকে বিয়ে করতে চাই। বিয়ে করবে? বিয়ে করবে আমাকে? না করলেও সমস্যা নেই, যদিও আমি তোকে জোর করে বিয়ে করব। ডাকাত সর্দারের হাসির সাথে অন্যান্য ডাকাতেরাও হো হো করে হেসে উঠল। এতক্ষণে রণ ডাকাতের সমস্ত কথাই নিশির কানে গেল, কিন্তু কোনো সাড়া শব্দ না করে মাথা হেঁট করে সে সামনের দিকে এগিয়ে গিয়ে শটান একটা থাপ্পড় কষিয়ে দিল ওই রণ ডাকাতের গালে। শয়তান, আমার বাবা মাকে হত্যা করে আবার আমাকে বিয়ের প্রস্তাব দিস? থু থু তোর মুখে। এই বলে রণ ডাকাতের মুখে থুতু ছিটিয়ে দিয়ে দৌড়ে মহল ছেড়ে বাইরে বেরিয়ে গেল। সে কোনো ক্রমে সে সেই স্থান পরিত্যাগ করে পালাতে সক্ষম হয়, কিন্তু ডাকাতেরা তাকে ধরার জন্য পেছু নিয়েছে। নিশি সেই ভয়ানক রাতে গ্রামের প্রতিটি বাড়িতেই কড়া নেড়েছে, অনেক ডাকাডাকি করেছে, সাহায্য চেয়েছে, কিন্তু না। দরজা খোলো, কে আছো? আমাকে বাঁচাও, আমার পিছনে ডাকাত দল ধাওয়া করেছে, বাঁচাও আমায়। আরো অন্য একটা বাড়ির দরজায় গিয়ে নিশি বলে, বাঁচাও, আমাকে বাঁচাও, আমি অসহায় একজন নারী, দয়া করে দরজা খুলে এই দুষ্ট ডাকাত দলের হাত থেকে আমাকে বাঁচিয়ে নাও। কিন্তু ডাকাতের ভয়ে সেই রাতে কেউ আর দরজা খুলে বাইরে বের হয় না। অবশেষে ডাকাতেরা অনেকেই কাছে চলে এলে নিশি নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এরপর থেকেই ওই গ্রামের মানুষজনকে গভীর রাতে কে যেন
তাদের পরিচিত মানুষদের কণ্ঠ নকল করে অজানা অন্ধকারে ডেকে নিয়ে যায়। তারপরে সেইখানে নিয়ে গিয়ে তাকে মেরে ফেলে। এইভাবে এক এক করে সবাইকে মারতে মারতে একটা সময় পুরো গ্রাম একেবারে উজাড় হয়ে যায়। সকলের ধারণা এই কাজটা নিশি করে, কারণ সেই দিন কত করে ডাকার পরেও কেউ দরজা খোলেনি, কেউ তাকে সাহায্য করেনি। তাই সে এইভাবে প্রতিশোধ নেয়। একটা গ্রাম শেষের পরে নিশি আবার পাশের গ্রামগুলোতে ঘুরতে থাকে এবং সে গ্রাম শেষ হলে পরে আবার পাশের গ্রামে যায়। এইভাবে নিশি গ্রামের পর গ্রাম জুড়ে মানুষকে ঘুমের মধ্যে ডাকতে শুরু করে এবং তাদেরকে মারতে শুরু করে। এটাই হলো নিশির কাজ। এতক্ষণে গ্রামের মোড়ল বিনয় সর্দারের বৃদ্ধ বাবার মুখে এইসব গল্প শুনে রিতম ও রুবির হাত পা ঠান্ডা হয়ে এসেছে। রিতম বলে উঠল, ভীষণ ভয়ানক ঘটনা শোনালেন তো ঠাকুরদা। আজ তবে আসি, অনেক রাত হয়ে গেল। আজ আমাদের এখানে থেকে গেলে হতো না? না না, ওদিকে রতন দাদাকে রান্নাবান্না করতে বলে এসেছি যে অন্য একদিন না হয় এখানে এসে থাকবো। আজ আজ আসি। মোড়ল মশাইয়ের বাবা বললেন, আচ্ছা আচ্ছা, তোরা তোরা সাবধানে আয়। হ্যাঁ, আর যত তাড়াতাড়ি পারিস এই গ্রাম ছেড়ে শহরে চলে যাস কিন্তু, কেমন? হ্যাঁ। আচ্ছা বেশ, আসি তবে। এই বলে তারা দুজনেই পুরনো জমিদার বাড়িতে ফিরে এলো। আশ্চর্যের বিষয়, সেদিন সন্ধ্যায় ঘুরতে বেরিয়ে রিতম যে সুন্দরী নারীকে পুকুর ঘাটে বসে কাঁদতে দেখেছে, আজও সেই একই নারী এত রাতে ওই পুকুর ঘাটে বসেছিল। কে সেই নারী? তাকে তো দিনের বেলায় কখনো দেখা যায়নি, তবে রাতের আঁধারে সে কোথা থেকে উদয় হয়? এইসব চিন্তা ভাবনা করতে করতে রাতের খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়ল। সেদিন জ্যৈষ্ঠের আকাশে তখন মধ্যরাতের ক্লান্ত চাঁদ পশ্চিমের দিকে বেশ খানিকটা হেলে গিয়েছে এবং এক দৃষ্টে তাকিয়ে আছে কাঞ্চনপুর গ্রামের দিকে। চারিদিকে ছোট বড় আম জাম গাছের পাতা থেকে কুয়াশা বেয়ে পড়ছে টুপটাপ শব্দে। রাস্তার আশেপাশে ও রিতমদের পুরনো জমিদার বাড়ির উঠোনের ঈশান কোণে বাঘিয়ার মূল ও দুর্বার চটাও ভিজে গিয়েছে কুয়াশার টুপটাপ জলে। তবে আশ্চর্যের বিষয়, কুয়াশা মাখা এই রাতের সঙ্গে অন্ধকারে গা মিশিয়ে কালো কাপড় পরা কোনো এক আধার মানবীকে অনুসরণ করতে করতে কেউ যেন মনে হচ্ছে খালের পাড়ের দিকে চলে যাচ্ছে। বাড়ির পাশে বড় ক্ষীরকদম্ব গাছটার তলায় দাঁড়িয়ে আছে একটা কালো রঙের কুকুর। সে বারবার চিৎকার করে রাতের এমন অনির্দিষ্ট চলাচলের প্রতিবাদ জানাচ্ছে। ঢুলে পড়া চাঁদের ম্রিয়মান আলোয় দেখা যায় সেই কুকুরের শরীরের একদিক থেকে খুলে পড়ছে পচা গলা মাংস। ঘরের খোলা জানালার ভিতর দিয়ে সে জ্বলন্ত চোখে তাকিয়ে রয়েছে রিতম ও রুবির দিকে। হঠাৎ এমন বিভৎস স্বপ্ন দেখে রুবির ঘুম ভেঙে গেল। সে থতমত খেয়ে বিছানায় উঠে বসল। তার এমন অস্বাভাবিকতায় রিতমেরও ঘুম ভেঙে গেছে। সে রুবিকে বলল, কি গো, কি হয়েছে? এমনভাবে চমকে উঠলে যে? কোনো খারাপ স্বপ্ন টপ্ন দেখলে নাকি? হ্যাঁ গো, খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি গো। কথাটা বলতে বলতে রুবির চোখ পড়ে গেল খোলা জানালার দিকে। তৎক্ষণাৎ সে বলে উঠল, ওই দেখো, মোড়ল মশাই না? বড় খালপাড়ের গভীর অন্ধকারের দিকে উনি উনি হেঁটে চলে যাচ্ছেন। এ কি? হ্যাঁ, ঠিক বলেছ তো। এত রাতে মোড়ল কাকা ওদিক দিয়ে কোথায় চলল? চলো একবার গিয়ে দেখে আসি। রুবি তৎক্ষণাৎ ঘরের জানালাটা বন্ধ করে দিয়ে এলো আর বলল, না,
একদমই না। তুমি বাইরে কোথাও যাবে না। কাল সকালেই আমরা বাড়িতে ফিরে যাব। এখানে আর থাকা যাবে না, একদম না, এক মুহূর্ত না। আগে নিজেরা বাঁচি, তবে এই জায়গা বিক্রি হবে। এইসব কথা বলতে বলতে একদল ঝোড়ো বাতাস এসে জানালাটা আবার খুলে দিল। আসলে পুরনো বাড়ির জানালা তো, তাই ছিটকিনিটা দুর্বল হয়ে গেছে, বারবার জানালাটা খুলে যায়। এমন সময় দূরের অন্ধকার থেকে ভয়ানক এক আর্তনাদ ভেসে এলো। গভীর রাত্রে এসব শুনতে শুনতে ভাবতে ভাবতে কখন আবার তারা ঘুমিয়ে পড়েছে তারা নিজেও জানে না। পরের দিন ভোরবেলা গ্রামের বেশ কিছু মানুষের চিৎকারে রিতম ও রুবির ঘুম ভেঙে গেল। ওরে ওরে, কে কোথায় আছিস? আবার মরেছে, আবার মরেছে। কে কোথায় আছিস? শিগগিরই বেরিয়ে আয়। আবার কার কি হলো রে? হ্যাঁ, আবার কে মরেছে? হ্যাঁ, ওরে ওরে, আবার কে বললো রে? এবার যে আমাদের গায়ের মোড়ল মশাই এর মৃত্যু ঘটেছে। কে কোথায় আছিস রে? হায় রে, কি সর্বনাশ হয়ে গেল! শেষমেশ গায়ের মোড়ল মশাইকে কাল নিশির কবলে পড়ে মরতে হলো। হায় রে, হায় 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 হায়! শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল আমাদের সব আশা ভরসার জায়গা শেষ হয়ে গেল। এবারে এক এক করে আমাদের সবার যাবার পালা গো, যাবার পালা। সেই কথাগুলো কানে যেতেই রিতম ও রুবি দুজনেই তড়িঘড়ি ব্যাগপত্র গুছিয়ে সেই গ্রাম পরিত্যাগ করে আবারও শহরে ফিরে এসেছিল। তারপর থেকে সেই কাঞ্চনপুর গ্রামে এক এক করে মরতে মরতে পুরো গ্রামটাই উজাড় হয়ে গেছে। সেখানে এখন আর কেউ থাকে না। এখনো সেখানে পড়ে আছে রিতমদের পুরনো জমিদার বাড়ি। পশ্চিমের মাঠে তাদের 5 বিঘে জমি, সেখানে কে বা যায়, কে বা বিক্রি করে। আপনারা শুনলেন লেখক অমিয় নস্করের কলমে নিশির ডাক। গল্পের নাট্য রূপান্তর করেছেন নম্রতা চক্রবর্তী। গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি অমিত সরকার। বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে কণ্ঠ দিয়েছেন বর্ণিশা ভট্টাচার্য, দিতিপ্রিয়া রায় গাঙ্গুলি, কৌশিক ব্যানার্জি, শুভদীপ ঘোষ, এনামুল খান, নিহারেন্দু ব্যানার্জি, অতনু ভট্টাচার্য, নীল চক্রবর্তী, সাগর নীল, হ্যাপি এবং আমি অমিত সরকার। প্রচ্ছদ অলঙ্করণ ও আবহ সম্পাদনায় তরঙ্গ স্টুডিও। সামগ্রিক পরিচালনা এবং পরিবেশনায় টিম লোককথা। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প কমেন্ট করে অবশ্যই আমাদের জানান, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং শুনতে থাকুন লোককথা, মুহূর্তের অনুভূতিগুলো যেখানে গল্প হয়ে ফুটে ওঠে।